তাজহাট রাজবাড়ির অভিশাপ পর্ব ৮ অন্ধকূপের দরজা। ওরা আমার চোখ তুলে ফেলছে। বাচ্চা। অন্ধকারের গভীর থেকে ভেসে আসা রাকিবের কণ্ঠ শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ওটা এতটাই বাস্তব ছিল যে মুহূর্তের জন্য আমি সবকিছু ভুলে গেলাম। ভুলে গেলাম এই রাজবাড়ি মানুষের স্মৃতি নিয়ে খেলা করতে পারে। ভুলে গেলাম মৃণালিনীর সতর্কবাণী। ভুলে গেলাম আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে বাস্তব আর দুঃস্বপ্নের সীমারেখা অনেক আগেই মুছে গেছে। আমি দৌড় দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই মৃণালিনী আমার হাত শক্ত করে চেপে ধরল। তার হাত এখনো বরফের মতো ঠান্ডা। সে কাঁপা গলায় বলল, যেও না, ওটা রাকিব না। আমি রাগে প্রায় চিৎকার করে উঠলাম। যদি সত্যি হয়, যদি ও সত্যিই বিপদে থাকে। মৃণালিনী কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার কালো চোখে অদ্ভুত এক বেদনা। তারপর খুব ধীরে বলল, এই প্রাসাদ মানুষকে মুক্তি দেয় না, শুধু আশা দেয়। তারপর সেই আশাকেই ব্যবহার করে হত্যা করে। আমি কিছু বলার আগেই হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা রাজা তার বিশাল হাত উঠালো, আর পুরো হলঘরের বাতাস ভারী হয়ে গেল। আমার মনে হলো কেউ আমার গলা চেপে ধরেছে। শ্বাস আটকে আসছে। রাজা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপে মেঝেতে ফাটল ধরছে। ধুম ধুম ধুম। মনে হচ্ছিল পুরো রাজবাড়ি কাঁপছে, আর তার চারপাশের কালো ধোঁয়ার ভেতর থেকে অসংখ্য মানুষের মুখ বের হয়ে আর্তনাদ করছে, পালাও, ওর দিকে তাকিও না, ও আমাদের খেয়ে ফেলেছে। আমি আতঙ্কে মৃণালিনীর দিকে তাকালাম। সে এবার আর রাজাকে দেখছে না, বরং মেঝের একটা নির্দিষ্ট জায়গায় তাকিয়ে আছে। হঠাৎ সে ফিসফিস করে বলল, এখনো একটা পথ আছে। কি পথ? আমার বুক ধক করে উঠল। এই রাজবাড়ির নিচে একটা জায়গা আছে যেখানে রাজা তার সবচেয়ে ভয়ঙ্কর গোপন জিনিস লুকিয়ে রেখেছিল। আমি কিছু বুঝলাম না। সেখানে গেলে কি হবে? তার কণ্ঠ কেঁপে উঠল। ওখানে রাজার শক্তির উৎস আছে, যেটা ধ্বংস করতে পারলে অভিশাপ শেষ হবে। আমি উত্তর দেওয়ার আগেই রাজা আবার গর্জে উঠল। তার কণ্ঠে এবার প্রচণ্ড রাগ। তুই আবার আমাকে থামাতে চাস? মৃণালিনী ঘুরে দাঁড়ালো। প্রথমবার আমি তার চোখে আগুন দেখলাম। হে নয়, রাগ। আজ সব শেষ হবে। রাজা হাসল। সেই হাসিতে পুরো হলঘরের বাতাস কেঁপে উঠল। 200 বছর আগেও তুই এটাই বলেছিলি। ঠিক তখনই মৃণালিনী নিজের হাত তুলে ধরল। আমি দেখলাম তার কবজিতে গভীর কাটা দাগ, পূর্ণ শুকনো রক্ত। সে চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ পুরো হলঘরের মাঝখানে একটা বিশাল বৃত্ত জ্বলে উঠল। আগুনের বৃত্ত। রাজা হঠাৎ থেমে গেল। প্রথমবার তার মুখে বিরক্তি দেখা গেল। মৃণালিনী আমার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দৌড়াও, বাম দিকের দরজা, ওখানে সিডি আছে, নিচে নেমে যাও। আমি আর এক সেকেন্ড দেরি করলাম না। দৌড়ে হলঘরের বাম পাশে চলে গেলাম। সেখানে সত্যিই একটা পুরনো দরজা, অর্ধেক খোলা। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম, আর সঙ্গে সঙ্গে একটা পাথরের সিঁড়ি দেখতে পেলাম। নিচের দিকে যাচ্ছে, অনেক গভীরে, এত গভীরে যে নিচে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পেছনে তাকিয়ে দেখলাম মৃণালিনী আগুনের বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর রাজা প্রচণ্ড শক্তি দিয়ে সেই আগুন ভাঙার চেষ্টা করছে। তার কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। মৃণালিনী চিৎকার করে বলল, যাই দেখো। নিচে গিয়ে কোনো শব্দের উত্তর দেবে না, কোনো কণ্ঠস্বর বিশ্বাস করবে না, এমনকি আমার কণ্ঠস্বরও না। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ধুমম, আগুনের বৃত্ত ভেঙে গেল। রাজা মুক্ত হয়ে গেল। মৃণালিনী ছিটকে দূরে পড়ে গেল। আমি আর দাঁড়ালাম না। প্রাণপণে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়ি যেন শেষই হচ্ছে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। আমি শুধু নামছি তো নামছি, আর চারপাশ ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম আমার মোবাইলের আলো দুর্বল হয়ে আসছে, ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। আমি ফোনের স্ক্রিনে তাকালাম, 8% চার্জ। আমি থেমে গেলাম। অসম্ভব, কয়েক মিনিট আগেও পুরো চার্জ ছিল। এভাবে নামতে নামতে চার্জ শেষ হচ্ছে কেন? ঠিক তখনই আমার পেছনে কারো শ্বাসের শব্দ পেলাম। ফু। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, ফাঁকা সিঁড়ি। আমি আবার নিচে নামতে লাগলাম। হঠাৎ আবার ফু, এবার আরো কাছে। মনে হলো কেউ ঠিক আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি দৌড়ে নিচে নামতে লাগলাম, কিন্তু যত দ্রুত নামছি
শব্দটাও তত দ্রুত এগোচ্ছে। ফু ফু ফু। অবশেষে সিঁড়ির শেষ প্রান্তে পৌঁছালাম। আর সামনে যা দেখলাম, আমার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা বিশাল লোহার দরজা, দরজার ওপর মরিচা ধরা শিকল, আর মাঝখানে রক্ত দিয়ে লেখা অন্ধকূপ। কিন্তু ভয়ের বিশেষ সেটা না। আমি নিচে তাকালাম, দেখলাম দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট ছেলে, বয়স 10 কি 12। ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল। আমি তার মুখ দেখলাম, আর আমার হাত থেকে মোবাইল পড়ে গেল। কারণ ওটা কোনো অপরিচিত ছেলে নয়, ওটা আমি, ছোটবেলার আমি। একই মুখ, একই চোখ, একই জামা। আর সে দাঁত বের করে হাসতে হাসতে বলল, এত দেরি করলে কেন? পর্ব 9 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো করে রাখুন।